দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন আমাদের অতিথি, চলুন দেখে নেই। তিনি একজন আইনজীবী ও পারিবারিকভাবে শিক্ষিত পটভূমি থেকে উঠে আসা এক আধুনিক রাজনীতিবিদ এবং গাইবান্ধা এক আসনের সাবেক সংসদ সদস্য। 2018 সালে 0 আসনে উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। দলটির চেয়ারম্যান জিএম কাদের 2025 সালের 7 জুলাই তাকে জাতীয় পার্টির জাপা মহাসচিব পদে নিয়োগ দেন। নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর পাটোয়ারি বলেন, দলের গঠন ও কার্যক্রম পুনরায় সংগঠিত করা হবে, তরুণ ও তৃণমূল নেতাকর্মীদের গুরুত্ব দেয়া হবে। এর আগে তিনি দলের প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মতে, জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হবে না, কোনো রাজনৈতিক সংস্কার হবে না, অর্থাৎ জাপা বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য। 1981 সালে জন্ম নেয়া এই রাজনৈতিক ব্যক্তিত্ব উচ্চশিক্ষা লাভ করেন লন্ডন থেকে। 2007 সাল থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আমাদের আজকের অতিথি জাতীয় পার্টির জাপা প্রেসিডিয়াম সদস্য মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টিতে প্রথমেই যেতে চাই, আপনি আপনার রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘদিনের, আপনি ব্যারিস্টারি পাশ করে এসে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। জাতীয় পার্টি, আপনি যে দলের রাজনীতি করেন, বাংলাদেশের রাজনীতিতে বোধহয় সবচাইতে আলোচিত দল আপনার এই পার্টি। ভেঙেছে, গড়েছে, ভেঙেছে। কিন্তু আপনি যখন সংসদ সদস্য ছিলেন 24-এর নির্বাচনের আগে, আপনার একটি বক্তব্য খুব বেশি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই বক্তব্যের ছোট্ট একটা অংশ নিয়েই শুরু করতে চাই, তারপরে আমি হয়তো সেই বক্তব্যের ভেতরে আরও ঢুকবো যে রাজনীতিবিদ হিসেবে বা তরুণ রাজনীতিবিদ হিসেবে আপনি কি বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন কিনা। আপনি তরুণদের উদ্দেশ্য করেই সেই বক্তব্যে সংসদে দাঁড়িয়েই বলেছিলেন, তরুণদের রাজনীতি করার উৎসাহ দিতে হবে, রাজনীতিতে তারুণ্যকে নিয়ে আসেন, দায়িত্ব দেন, তারাই বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে, পৌরের প্রজ্ঞা আর তারুণ্যের তারুণ্য নিয়ে এগিয়ে নিতে পারবে দেশকে। আপনি কি 24-কেই দেখেছিলেন কিনা 22-এ? না, 24-কে 22-এ দেখাটা এত সহজ ছিল না। তবে আমি অনুভব করছিলাম যে ছন্দপতন ঘটছে এবং সেই রাষ্ট্র ক্যারেক্টারে চির ধরছে, ভিন্ন মত কুক্ষিগত হচ্ছে, অনেকগুলো দল ভোটের বাইরে থাকছে। 2টি বিতর্কিত ভোট বাইডেন হয়ে গেছে, আরেকটা বিতর্কিত ভোট হলে সেটা সরকার ক্যারি করতে পারবে না। তো এবং যে পরিমাণ সেই সময় আমরা সিভিল সোসাইটির ভয়েসও দেখছিলাম এবং আমেরিকান স্যাংশন সেই সময় দেওয়া হচ্ছিল, যেটি আমার কাছে মনে হয়েছিল আজিজ সাহেবকে স্যাংশন দেওয়া হয়েছে, পুলিশের আইজিকে স্যাংশন দেওয়া হয়েছে এবং র্যাবের উপর স্যাংশন দেওয়া ছিল বাইডেন। এবং এই স্যাংশনগুলো কেন দেওয়া হচ্ছিল এটা নিয়ে আমি চিন্তা করছিলাম যে আমেরিকা একটা মেসেজ দিচ্ছে যে তারা ইনক্লুসিভ ভোট চায়। এবং এই স্যাংশন একটা পর্যায়ে ইকোনমিক স্যাংশন পর্যন্ত চলে যেত যদি আওয়ামী লীগ আরও কন্টিনিউ করতো ফোর্সফুলি। তখন দেশটা ধ্বংস হয়ে যেত এবং দেশটা দুর্ভিক্ষ হতো। ভেনিজুয়েলায় দুর্ভিক্ষ হয়েছিল, সেই সময় আমি বলেছিলাম ভেনিজুয়েলা তেল সমৃদ্ধ দেশ ছিল, কিন্তু যখন আমেরিকা স্যাংশন দিল তখন কিন্তু আসলে মাদুরের কারণে তখন আর ওখানে খাবার ছিল। আমি ইকুয়েডরে গিয়ে দেখলাম ভেনিজুয়েলার লোকরা ভিক্ষা করছে, যাদের ড্রেস আপ দেখে মনে হয় তারা অত্যন্ত ধনী কিন্তু ভিক্ষা করছে। তো তখনই আমার মনে হয়েছে বাংলাদেশে একটা ওয়েক আপ কল, একটা বাঁশি বাজানো, একটা হুইসেল ব্লোয়ার রোল প্লে করা দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে সেই বক্তব্যটি দিয়েছিলাম এবং বক্তব্যের পরে আওয়ামী লীগের অনেকেই ফোন দিয়ে আমাকে বলেছিল বক্তব্যটি তারা খুব শুনেছে, পছন্দ করেছে এবং তারা অনেকাংশেই একমত। কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ হাসিনা বা শীর্ষ নেতৃবৃন্দের সাথে ডিফার করার মতো কোনো পরিবেশ ছিল না। ইনফ্যাক্ট করোনার সময় শেখ হাসিনা কর্নার হয়ে যান সিকিউরিটি কারণে। তিনি কোনো মন্ত্রীদের সাথেও রেগুলার মিটিং করতেন না, সিনিয়র পলিটিশিয়ানদের সাথেও দেখতেন না। তার সুদীর্ঘ পথচলে যাদের পরামর্শ উনি নিতেন তারা আস্তে আস্তে তার থেকে সরে যায়। উনি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক আমলা নির্ভর হয়ে যান, সেনাবাহিনী নির্ভর হয়ে যান, পুলিশ নির্ভর হয়ে যান, বিজেপি নির্ভর হয়ে যান, উনি এজেন্সি নির্ভর হয়ে যান। উনি প্র্যাকটিক্যালি আর পলিটিক্যাল লোকজনের উপর নির্ভর করে দেশ চালাচ্ছিলেন না। ফলে তাকে যে ভিন্নমত তার দল থেকে কেউ দিবে, সংসদে তার দলের থেকে কেউ দিবে, এই পথটা আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি মনে করি যে কোনো রাজনীতিবিদেরই এমন কোনো রাজনীতি করা উচিত না যেখানে তিনি তার দলের লোকরাও তার সামনে মত প্রকাশ করতে পারবে না।
আমি নিশ্চিত আওয়ামী লীগে অনেকেই ছিলেন যারা তার অনেক মতবাদের প্রতি একমত ছিলেন না। যেমন সুরঞ্জিত সেনগুপ্ত 14 সালে বলেছিলেন যে ওই একতরফা ভোটটা পিছিয়ে দেওয়া উচিত, কিন্তু ওটা কিন্তু পিছানো হয়নি। তো এরকম অনেকগুলো বিষয়ই আওয়ামী লীগের মধ্যে ছিল যারা হয়তো বা মত প্রকাশ করতে পারলে আওয়ামী লীগের ইতিহাসটাও ভিন্ন রকম হতো, সংসদের ইতিহাসটাও ভিন্ন রকম হতো। তো সেই প্রেক্ষাপটে আমার এই বক্তব্যটি একটা সেন্সেশন ক্রিয়েট করে, অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ওটা অনেকগুলোই বাস্তবায়ন হয়ে গেছে। তো ওটা আমার প্রেডিকশন না, ফার্ম প্রেডিকশন না, কিন্তু কিছু একটা হবে, এভাবে চলবে না, এটা আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু বক্তব্য যেটা আপনি বুঝতে পারলেন বা অনেকে আপনাকে অ্যাপ্রিসিয়েটও করলো, কিন্তু শেষ পর্যন্ত বললেন যে আমলাতান্ত্রিক বা শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী এমন একটা ঘেরাটোপের মধ্যে পড়ে গিয়েছেন যে শেষ পর্যন্ত তার কান পর্যন্ত হয়তো পৌঁছায়নি। কিন্তু তিনি তো সংসদে আপনার বক্তব্য শুনেছিলেন, তার কোনো প্রতিফলন কি দেখতে পেয়েছিলেন পরবর্তীতে? আমি এখন অনুভব করি শেখ হাসিনা ট্রমাটাইজড ছিলেন। প্রথম হচ্ছে 15ই ফেব্রুয়ারি নিয়ে উনি ট্রমাটাইজড, দ্বিতীয় হচ্ছে 21শে আগস্ট নিয়ে উনি ট্রমাটাইজড, তৃতীয় হচ্ছে উনি 1/11-এর সময় লম্বা সময় জেলে ছিলেন, এটা নিয়ে ট্রমাটাইজ, চতুর্থ হচ্ছে রাইট অর রং উনি যুদ্ধাপরাধীর বিচার করে এক্সিকিউশন পর্যন্ত করে ফেলেছেন। তো ওনার আসলে উনি ফেরার পথ রাখেননি এবং অনেকগুলো ভোট করে ফেলেছেন। 14 সালে একটা একতরফা ভোট, 18 সালে একটা নাইট স্টাফিংয়ের ভোট, এরপরে 24 সালে উনি ওই একই মাত্রায় ভোট করেছেন। এই কারণে উনি কেসড হয়ে গিয়েছিলেন, সেলফ পারপিচুয়েট কেস। তো রাজনীতিবিদের কিন্তু নিজস্ব কেস থেকে বের হয়ে আসতে হয়। আমি একটা উদাহরণ দিই, সব সময় ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনরিন মামলায় এলাহাবাদ হাইকোর্ট ওনার এমপিশিপ বাতিল করে দিল, তখন উনি আর প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, তখন তিনি এমার্জেন্সি দিয়ে দিলেন ইন্দিরা গান্ধী। এমার্জেন্সি দিয়ে ল চেঞ্জ করে ফেললেন, যে ল মূলে উনি ডিসকোয়ালিফাইড হয়েছিলেন, রেট্রোস্পেক্টিভলি ওই লটা চেঞ্জ করে ফেললেন। আর একটা উন্নয়ন তত্ত্ব নিয়ে আসছেন যে দেশকে এখন উন্নত করতে হবে। অসংখ্য পুরুষকে সেই সময় ভেজিটেক্টমি করে ফেলা হয়, তার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট করে দেয় ইঞ্জেকশন দিয়ে জোরপূর্বক, জেলে রাখা হয়। জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, নরসিংহ রায় সহ সকলকে প্রায় 1.5 থেকে 2 বছর জেলে রাখা হয়। তারপরে হঠাৎ তার একবার মনে হয় যে উনি ভুল করছেন, তখন কিন্তু তিনি আবার ইমার্জেন্সি উইথড্র করেন, ভোট হয়, সে ভোটে উনি হেরে যান। ভোটের পরে উনি অ্যারেস্ট হন, উনি জানতেন উনি অ্যারেস্ট হবেন, অ্যারেস্ট হন। কিছুদিন পরে উনি আবার পপুলার হন, হয়ে আবার প্রাইম মিনিস্টার হন। এরপরে তাকে যখন মেরে ফেলা হয় তখন তিনি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য পপুলার প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা ওই ইন্দিরা গান্ধীর মতো ফিরে আসার সাহসটা, সুযোগটা, অ্যাডভাইসটা নেয়নি। তাকে ফিরে আসার সুযোগ ছিল, তিনি চাইলেই 23 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে দিতে পারতেন এবং ডেফিনেটলি কেয়ারটেকার গভর্নমেন্ট দিলে আজকে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে তার থেকে বেটার অবস্থা হতো। এই পার্থক্যটা, দুটো সিমুলেশন, কেয়ারটেকার দিলে কি হবে, না দিলে কি হবে, একতরফা ভোট করলে কি হবে, না হলে হবে, এই সিমুলেশনটা উনি পরিপূর্ণভাবে বুঝতে পারেননি আমার ধারণা। আপনাদের রাজনৈতিক পার্টি হিসেবে জাতীয় পার্টির মধ্যে যে বিভাজন, সেই বিষয়ে আসবো, কিন্তু তার আগে একটু যেতে চাই যে গত 16 বছরের যে ফ্যাসিজম, এখন যে শব্দটা সবচেয়ে বেশি প্রচলিত, তার আপনারাও একটা পার্ট ছিলেন বা 14 দল সহ যে জোট ছিল, আপনাদেরকে কখনো কখনো গৃহপালিত বিরোধী দলও বলা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা থেকেই আমি বলছি, 71-এর যারা বিরোধিতা করেছে, আমরা আনুষ্ঠানিক যে ক্ষমার কথা বলি যে আপনি আপনার টোটাল পার্টিকে নিয়ে জাতির কাছে ক্ষমা চাইবেন, সেটা হয়নি। পরবর্তীতে এরশাদ সাহেব যখন সরকারে ছিলেন, তারপরে যে 90-এর আন্দোলন হলো, তিনিও কখনো আনুষ্ঠানিকভাবে তার টোটাল পার্টিকে নিয়ে ক্ষমা চাননি। 24-এ এসে একটা বড় বিপ্লব হলো, আওয়ামী লীগ এখনও মনে করে যে তাদের রাজনীতি ঠিক ছিল, তারাও এই বিষয়ে একজন নেতাকেও দেখিনি যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে। ক্ষমার রাজনীতি বা ক্ষমা চাওয়ার রাজনীতি থেকে কি আমরা সরে গেলাম? এবং জাতীয় পার্টি তার সাথে থেকে এখন কি তারা মনে করে কিনা যে 24-এ অ্যাক্টিভলি রাজপথে না থাকা বা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে এই 16 বছর টেনে নেয়া এটা ভুল ছিল? আপনারা কি ক্ষমা চাইবেন? একটা হচ্ছে ফ্যাসিজম মুসলিনের সময় ছিল ইটালিতে, নাৎসিজম হিটলারের সময় ছিল জার্মানিতে। এরা দুজনই ইমেন্সলি পপুলার ছিলেন, এরা দুজনই পপুলার ভোটে জয়ী হয়েছিলেন, মৃত্যুর আগের দিন পর্যন্তই তাদের স্বদেশে পপুলার ছিলেন। সেদিক থেকে এটাকে আপনি ফ্যাসিজম কীভাবে বলবেন? হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা, জনগণকে নির্যাতন, সেদিক থেকে ফ্যাসিজমের সাথে একটা মিল আছে। প্রথম হচ্ছে ফ্যাসিজমটা কখনোই 16 বছর আমরা বলবো না। 2006 সালে এদেশে আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে আন্দোলন করেছে,
1/11 হয়েছে। 1/11 হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড কিছু কারণ আছে। তার আগে 21শে আগস্ট হয়েছে, 10 ট্রাক অস্ত্র পাওয়া গেছে, 63 জেলায় বাংলাদেশে বোম ফুটেছে, বাংলা ভাই হয়েছে এবং সরকার বলেছিল বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। আওয়ামী লীগের উপর ব্যাপক নির্যাতন হয়েছে সেই সময়, এটা অস্বীকার করা যাবে না। যার ফলে আওয়ামী লীগ লগি বইটা করলো, 1/11 আসলো, 1/11 দেখা গেলো 2 নেত্রীকে আবার জেলে নেওয়া হলো এবং একটা কমপ্লিটলি -2 থিওরি চলে আসছিল। পরে 1/11 সেটা ক্যারি করতে পারে না। এরপরে সুষ্ঠু ভোটই হয়েছে মোরাললেস। 2008-এর ভোটকে আমরা 24, 18 এবং 14-র ভোটের সাথে কম্পেয়ার করতে পারবো না। এটা সুষ্ঠু ভোটই, যদি ন্যারেটিভস দেওয়া হয়, অনেক কিছু আমরা পড়েছি। প্রণব মুখার্জি সেখানে ইনভলভমেন্ট ছিল, তারা সেফ এক্সিট দিয়েছে, তারা কম্প্রোমাইজ করেছে, কিন্তু সব দল অংশগ্রহণ করেছে। 91, 96, 2001, 2008 এই 4টা বাংলাদেশের ইতিহাসের কম্পারেটিভলি লেস ডিবেটেবল ভোট, সেখানে সমস্ত পার্টি অংশগ্রহণ করেছে। ওই সময়টা থেকে 13 পর্যন্ত আপনি এক্স্যাক্টলি 14 এবং 24-এর সাথে মিলাতে পারবেন না। আপনি যদি ফ্যাসিবাদ বলেন বা অটোক্র্যাটিক বলেন, ভোটবিহীন বলেন, এটা 14 থেকে শুরু হলো, 10 বছর। এই 10 বছরের সূত্রপাত হলো 14 সালের ভোট থেকে, যেটা 154 জন আনকন্টেস্টেড ছিল। এটা খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক। সেই ভোটে জাতীয় পার্টি প্রথম দিকে নমিনেশন জমা দিয়েছিল 14 সালের ভোটে, এবং নমিনেশন সব বৈধ হয়েছিল আমাদের 2-1টা বাদে। দেন প্রত্যাহারের 2-3 দিন আগে এরশাদ স্যার বললেন টিভিতে সবাইকে মনোনয়ন প্রত্যাহার করে নাও, আমি ভোট করব না। এবং আমরা 270 জন প্রাথমিকভাবে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম, বর্তমানে জিএম কাদের আছেন উনি নিয়েছিলেন, উনি ভোট করেননি। উনি তখন মন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটক মন্ত্রী ছিলেন, কিন্তু উনি কিন্তু ভোট করেননি 14 সালে। 14 থেকে 18 উনি ভোটে ছিলেন না। আমরা যখন মনোনয়ন প্রত্যাহার করে নিলাম, এরশাদ স্যারের ধারণা ছিল ওই ভোটটি হবে না, বা এরশাদ ভোট বর্জন করার সাথে সাথেই বিএনপি জামাত ঢাকা শহর ঘেরাও করবে, ঢাকা শহর অবরুদ্ধ হবে, আওয়ামী লীগ ভোটটা করতে পারবে না। কোনো একটা অজানা কারণে বিএনপি জামাত কোনো রিয়্যাক্ট করেনি। 48 ঘন্টা পরে, ওই 48 ঘন্টা এরশাদ কিন্তু অন্তরীণ ছিলেন গোপনে তার নিজস্ব সিক্রেট জায়গায়। 48 ঘন্টার পরে কিছুদিন পরে সুজাতা সিং আসলো ইন্ডিয়া থেকে, তারা এসে এরশাদকে ভোট করতে বলল। এরশাদ সাংবাদিকদের সামনে বললেন আমি একতরফা ভোটে যাব না, এবং এখানে সুজাতা সিংয়ের নাক গলানো উচিত না, এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়, ডিপ্লোম্যাটিক নর্মসের বাইরে উনি কথা বলে ফেলেছিলেন পাবলিকলি। তারপরে তো তাকে কলার ধরে প্র্যাকটিক্যালি সিএমএইচে নিয়ে যাওয়া হয় এবং তাকে ওখানে আটকে রাখা হয়। এই অবস্থায় দেশে ভোট হয়ে যায়। সেই ভোটে একটা সরকার আসে, সেই সরকারে প্রথম দিন শপথের পরে উনি শপথ নেন। ওই যে ভোটটা বিএনপি জামাত আটকাতে পারলো না 14 সালের, ওইখানেই কিন্তু প্যান্ডোরার বক্সটা ওপেন হয়ে গেছে। ওটারই কনসিকুয়েন্সে 18 সালে ভোট হলো, ওটারই কনসিকুয়েন্সে 23 সালে ভোট হলো। প্র্যাকটিক্যালি 14 সালের পরে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ আর পুরোপুরি জাতীয় পার্টির হাতে ছিল না, এটা আমি অকপটে স্বীকার করছি। জাতীয় পার্টি দুটো ভাগ হয়ে গেছিলো, একটা হচ্ছে 14 ভোটে অংশগ্রহণকারী অংশ, আরটা হচ্ছে 14 ভোট বর্জনকারী অংশ। জিএম কাদের আমরা ছিলাম বর্জনকারী অংশ, আর একটা অংশগ্রহণকারী অংশ ছিল। দেন 18 ভোটে গিয়ে যখন সবাই অল ইনক্লুসিভ ভোট হলো, তখন সেখানে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের জোট হয়েছে, এটা খুব নর্মাল। বিএনপির সাথে জামাতের জোট হয়েছে, খুব নর্মাল। সেই ভোটটা নিয়েও কিছু প্রশ্ন আছে। 24 সালের ভোটে গিয়ে বাইদেন জাতীয় পার্টি যদি ভোটে না যেত, তাহলে জাতীয় পার্টির কোনো একটা অংশকে ভেঙে লাঙল দিয়ে জোর করে ভোটটা করানো হতো। যখন একটা দেশের নির্বাচন কমিশন সুষ্ঠু থাকে না, বিচার বিভাগ সুষ্ঠু থাকে না, মিডিয়া নিয়ন্ত্রিত থাকে, তখন সিভিল সোসাইটি ফুললি কন্ট্রোলড, পুলিশ প্রশাসন বিজেপি সবাই কন্ট্রোলে থাকে, তখন আসলে আপনি পুরোপুরি স্বাধীন রাজনীতি করতে পারার সুযোগ খুব কম। তবে জাতীয় পার্টি 24 সালের ভোটের পরেই জিএম কাদের কিন্তু ভোটের একটা রেজাল্ট অ্যাসেসমেন্ট দেখিয়েছিল সংসদে, যে পরিমাণ ভোট কাস্টিং দেখানো হয়েছে এই পরিমাণ ভোট কাস্টিং অসম্ভব, উনি অঙ্ক দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। দেন আন্দোলন শুরু হলো। আন্দোলনটা প্রথমে ছিল বৈষম্য বিরোধী। জিএম কাদের সংসদে বললেন যে এই ছাত্ররা বীর মুক্তিযোদ্ধা, বীর সেনা, তারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে। এরপরে যখন ছাত্র মারা গেল, বিশেষ করে আবু সাইদ যখন মারা গেল, জিএম কাদের এবং রংপুরের মেয়র মোস্তফা তারা কিন্তু আবু সাইদের কবরে প্রথম রাজনীতিবিদ যারা গিয়েছিলেন। রংপুরের লোকজন রাস্তায় নেমে এসেছিল জাতীয় পার্টির নেতৃত্বে, জাতীয় পার্টির পানি খেয়েছে সবাইকে, আমাদের নেতাকর্মীরা পালিয়েছিল, আমাদের কয়েকজন ছেলেপেলের নামে মামলা হয়েছে, 4-5টা ছেলে 19 দিন জেলে ছিল,
2জন শ্রমিক পার্টি মারা গেছে আমাদের পার্টির। আমি সেই সময় 16ই জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত কনসিস্টেন্টলি টক শোতে ছাত্রদের পক্ষে কথা বলেছি। 4 তারিখে বলেছি শেখ হাসিনার কালকেই পদত্যাগ করা উচিত, কালকেই জাতীয় সরকার করা উচিত, কেয়ারটেকার সরকার করা উচিত, সংসদ ভেঙে দেওয়া উচিত। এখন যারা আমাদেরকে বলবে যে আমরা সক্রিয়ভাবে মাঠে ছিলাম না, যে ব্যক্তি বলবে তাদের বেশিরভাগই আমি যে রোলটা বললাম এর থেকে বেশি রোল পালন করেনি। তবে অবশ্যই এটা বলবো, বিএনপি জামাত কনসিস্টেন্টলি 12 সাল থেকে মাঠে ছিল, ছাত্ররাও ছিল এবং রক্ত দিয়েছে তারা। ছাত্ররা পুলিশের সামনে দাঁড়িয়েছে, বিজিবির সামনে দাঁড়িয়েছে, এটা অসাধারণ একটা অর্জন। সেজন্য তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং তারা অবশ্যই দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে একটা বড় নিদর্শন রেখেছে। এর পরে রাখতে পারছে কিনা এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। যে বিষয়টিতে বলছিলাম যে আপনারা আন্দোলনে ছিলেন, আপনারা সাহায্য করেছেন, এটা নিয়ে কিন্তু আপনাদের প্রতি কোনো দায় নেই। আপনাদের মূল দায় হচ্ছে যে 16 বছর আপনার আওয়ামী লীগের, এটা আপনি কিন্তু আপনার ওই বক্তব্যেও বলেছেন যে শ্রীলঙ্কায় বা অন্য জায়গাগুলোতে যেভাবে একনায়কতান্ত্রিক সরকার, শেখ হাসিনা বা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আপনারা সবাই মিলে কিন্তু গণতন্ত্র, কিন্তু সরকারটা চলছিল অন কাইন্ড অফ একনায়কতন্ত্রের মতো করে। সেখানে যে আপনারা যে সহযোগিতা করেছেন, আমি যে প্রশ্নটি আপনাকে বিরতির আগেও করেছিলাম যে আমরা কেন সরি বলি না? জি, প্রথম হচ্ছে আমরা ভোটে অংশগ্রহণ করেছিলাম। শুধু ভোটে অংশগ্রহণ করা একটা নিন্দনীয় ভোটে, এটা কোনো পলিটিক্যাল অপরাধ হতে পারে না। তারপরও আমি মনে করি আমাদের কোনো কাজে যদি কেউ দুঃখ পেয়ে থাকে, যেমন 24 সালের ভোটে আমি অনুভব করি অন্য দলগুলো চাচ্ছিল যেন জাতীয় পার্টি অংশগ্রহণ না করে। আমরা অংশগ্রহণ করেছি বলে তারা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। কিন্তু আমাদেরকে বাদ দিয়েও কিন্তু আওয়ামী লীগ 70 জন স্বতন্ত্র পাশ করিয়ে রেখেছিল এবং প্রায় আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার আসনেও আওয়ামী লীগের একজন স্বতন্ত্র পাশ করেছে। প্রত্যেক আসনেই তারা স্বতন্ত্র রেখেছিল, যদি জাতীয় পার্টি ভোট বর্জন করে তারপরে তারা তাদেরকে দিয়ে ভোট করাবে এবং জাতীয় পার্টি ছাড়াও তারা সরকার গঠন করবে, দেশ চালাবে। ফ্যাক্ট রিমেইন, জাতীয় পার্টি অংশগ্রহণ করা না করার কারণে সরকার টিকে ছিল অথবা সরকার পতন হয়েছে ব্যাপারটা তা না। এখানে একটা ভূ রাজনৈতিক ব্যাপারও আছে। যখন আওয়ামী লীগ 8 বা 9 সালে ক্ষমতায় আসে তখন জঙ্গিবাদ, ইসলামাইজেশনের বিরুদ্ধে একটা গ্লোবাল ট্রেন্ড ছিল। তখন আওয়ামী লীগ বলেছে আমরা সন্ত্রাস দমন করব, আমরা করব এবং যুদ্ধাপরাধীর বিচার করব। এগুলো বলেই কিন্তু তারা অনেকদিন এক একটা টার্ম ছিল। 18 সালের আগে দেখা গেছে তারা রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকে গেছে এবং 18 সালের ভোটটা যতই ডিস্টার্বড হোক ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু ওভার রিয়্যাক্ট করেনি। কারণ বাইডেন প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে এবং সেখানে তাদেরকে হোস্ট করেছে। তখন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে মনে হয়েছিল যেহেতু রোহিঙ্গা হোস্ট করেছে, লেট হার রিমেইন আনডিস্টার্ব ফর দ্য টাইম বিং। সো যখন বিপ্লবের ফল পেকেছে, যখন আওয়ামী লীগের পতনের সময় হয়েছে, তখন তার পতন হয়েছে। জাতীয় পার্টির থাকা না থাকার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আমি তারপরেও কিছু দায় স্বীকার করে আমি মনে করি যদি আমরা কাউকে কষ্ট দিয়ে থাকি, অনেক মায়ের বুক খালি হয়েছে। অনেকেই চাচ্ছিল জাতীয় পার্টি ছাড়া যেন ভোটটা, জাতীয় পার্টি বর্জন করলে ভোট হবে না, আসলে তা না। জাতীয় পার্টি বর্জন 14 সালে করেছিল, তারপরে ভোট হয়েছে। তো আমরা মনে করি আমাদের কিছু পলিটিক্যাল দায় অবশ্যই আছে, যে পলিটিক্যাল দায়ের জন্য আমরা অবশ্যই দুঃখিত। আমরা দুঃখটা মেনে নিই এবং সামনে আগাতে চাই। এখন ভোটে অংশগ্রহণ বা খারাপ ভোট করার দায় যদি আমাদেরকে কেউ দেয়, বিএনপি 15 ফেব্রুয়ারি ভোট করেছিল, যেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সকলে বয়কট করেছিল। বিএনপি 194 দিন আন্দোলন হয়েছিল কেয়ারটেকারের, তারপরে একটা ভোট করা হলো মাত্র 30 দিনের জন্য। আবার 86 সালের ভোটে জামাত অংশগ্রহণ করেছিল। 86 সালের ভোটটা কিন্তু বিএনপি বলে একতরফা, সম্পূর্ণ বিএনপি অংশগ্রহণ করেনি। 8 সালের ভোটে আমাদের বিরোধী দলের নেতা ছিলেন আসম রব, উনি ভোটে অংশগ্রহণ করেছিলেন। ফ্রিডম পার্টি অংশগ্রহণ করেছিল। তো আসম রব তো বর্তমানে অবশ্যই আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, আমি তাকে অনেক শ্রদ্ধা করি। বাংলাদেশের ইতিহাসের অংশ, ওয়ান অফ দ্য ফিউ রিমেইনিং পলিটিশিয়ান যারা আসলেই বাংলাদেশের ইতিহাসের অংশ, তার মধ্যে তিনি একজন। তিনি 88 সালের ভোটে বিতর্কিত ভোটে অংশগ্রহণ করেছিলেন। তো কোন রাজনীতিবিদ, কোন দল বিতর্কিত ভোট করেনি বা অংশগ্রহণ করেনি, সেটি কোনো বড় অপরাধ না। আমাদের বিরুদ্ধে এখন যারা অভিযোগ তুলছে, বিশেষ করে আমরা দেখি এনসিপিরা তোলে, গণ অধিকার পরিষদ তোলে, সো তারা এটা তুলছে বিকজ তারা মনে করছে জাতীয় পার্টি থাকলে হয়তোবা তাদের ভোটের হিসাব মিলবে না। তো তাদের সাথে আমাদের কোনো আসনের দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের খুব আদর্শিক দ্বন্দ্ব নাই, কিন্তু তারা আমাদেরকে প্রতিনিয়ত আঘাত করছে, পার্টির পিছনে আগুন দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, মিছিল করছে আমাদের বিরুদ্ধে। তো
তো এটি তো আসলে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা অবশ্যই না। বাংলাদেশের রাজনীতিতে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে প্রভাব বা ভারতের যে প্রভাব, আপনাদের এক নেতাও ভারত থেকে দিল্লি থেকে ঘুরে এসে বলল যে কি আলোচনা হয়েছে বলা যাবে না। জনগণের সামনে যদি বলা নাও যায়, আপনারা কি কখনো তাকে প্রশ্ন করেছিলেন কি আলোচনা হয়েছে, কেনই বা বলা যাবে না? দেখুন, চ্যাটহ্যাম রুল বলে তো একটি রুল আছে যে আপনি যখন কারোর সাথে মিটিং করবেন সেটা বাইরে বলবেন না। এটা অনেক মিটিংয়েই আমরাও এটা ফেস করি, অসংখ্য ডিপ্লোম্যাটদের সাথে মিটিং করলে। উনি ওটাই বোঝাতে চেয়েছেন আসলে ভারত বাংলাদেশের প্রতিবেশী। 71 সালে ভারত আমাদের অসাধারণ সহযোগিতা করেছে, 1 কোটি রিফিউজিকে হোস্ট করেছে। 1 কোটি। তখন তো ভারতের ইকোনমি খুব দুর্বল ছিল এবং তখন আমেরিকার সাথে তার দ্বন্দ্ব ছিল, নিক্সনের সাথে ইন্দিরা গান্ধীর কোল্ড ওয়ার ছিল সেই সময়, এবং রাশিয়া প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে কোনো রেসপন্স করেনি। চায়না বাংলাদেশের অ্যাগেন্স্টে ছিল। বাংলাদেশের মানুষ ভেবেছিল চেয়ারম্যান মাও সেতুং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সমর্থন দিবে। হঠাৎ দেখা গেল চেয়ারম্যান মাও সেতুং সমর্থন দিলেন না এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা চাইনিপন্থীরা কিন্তু প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিল। এটা জাহানার ইমামের 71 দিনলিপি বইগুলোতেও দেখা যায়। তো সেই সময় ইন্ডিয়া অত্যন্ত ঝুঁকি নিয়ে আমাদের 1 কোটি রিফিউজিকে হোস্ট করেছিল, আমাদের ট্রেনিং দিয়েছিল, খাবার দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, এবং বাংলাদেশ খুব স্বল্পতম সময়ে 9 মাসের মধ্যেই স্বাধীন হয়ে একটি নতুন ভূখণ্ড পায়। তো এখন যারা অনেকেই ন্যারেটিভস দেয় যে 71 সালে ভারত যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছিল, ব্যাপারটা মোটেও তা না। যদি ইলেকটেড সরকারকে পাকিস্তান ক্ষমতা দিয়ে দিত তাহলে হয়তো পাকিস্তান ভাঙতো না বা ভাঙার প্রয়োজন হতো না। যদি 25শে মার্চে জেনোসাইড না করা হতো, গ্রামেগঞ্জে মানুষ মারা না হতো, রেপ করা না হতো, তাহলে তো রিফিউজি ক্রাইসিস হতো না। তো সেগুলো তো সবই পশ্চিম পাকিস্তান করেছে, বাঙালিরা রিয়্যাক্ট করেছে, আর রিয়্যাক্ট করে ইন্ডিয়ার কাছে গিয়েছে, সাহায্য চেয়েছে, ইন্ডিয়া সাহায্য করেছে। ইন্ডিয়ার একটা উপকার হয়েছে, তার দীর্ঘদিনের একটি শক্তিশালী শত্রু 2 ভাগ হয়ে গেছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। পাকিস্তানের ক্ষতি হয়েছে, তারা বিশাল একটা মার্কেট ছিল পূর্ব পাকিস্তান, এটা হারিয়ে ফেললো। তারা বার্থ কন্ট্রোল করতে পারেনি। পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা, পাকিস্তানের জনসংখ্যা এখন 22 কোটি, আমাদের হলো 17 কোটি, অথচ 71 সালে আমাদের জনসংখ্যা বেশি ছিল। আমরা একটা রাষ্ট্র করতে পেরেছি, ওখানে অসংখ্য প্রভিন্স, অসংখ্য প্রভিন্সিয়াল ল, ওখানে প্রাইভেট আর্মস আছে অনেকের, ওখানে এখনও জমিদারি প্রথা আছে, সোসাইটি ওপেন না। তো আমাদেরকে তো 71-এর আগে পাকিস্তানিরা বলতো আমরা কালো, মোটা, খেতে পারি না, কাপড় পরতে পারি না, আনকালচার্ড, উর্দু, বাংলা বলি, উর্দু একটা মহান ভাষা। সেখান থেকে তো আমরা প্রমাণ করেছি যে আমরা নিজের যোগ্যতায় ওদেরকে বিট করেছি। ভারতের প্রভাব বাংলাদেশে কেন থাকবে? ভারতের প্রভাব কেন? কোনো দেশেরই বাংলাদেশের প্রভাব থাকা উচিত না। যদি 3টি দল বা 4টি দলের প্রধানরা নিজেরা বসে দেশের স্বার্থ নিয়ে আলোচনা করছে, যেটা আমার সংসদের বক্তব্যও আছে, যদি আলোচনা করতে পারতেন খোলা মনে। আমি একটা উদাহরণ সবসময় দিই, উদাহরণটা এখানে প্রাসঙ্গিক না তাও দিই। যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হলো, সমস্ত ভারতের মিডিয়া শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে গেল এবং তখন ভারতীয় ন্যারেটিভস দেয়া হলো যে শেখ হাসিনা ভারতের বন্ধু, এই জন্য শেখ হাসিনাকে আউস্ট করা হয়েছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে, সংসদে একজন অপোজিশন এমপিও এটার কোনো বিরুদ্ধে কোনো কথা বলেনি। ইভেন মিডিয়াও কিন্তু কোনো কথা বলছে না, সেখানে কোনো নিয়ন্ত্রণও নাই, কিন্তু সবাই অনুভব করছে যে এই বিষয়ে রাষ্ট্রীয় স্বার্থ আছে কোনো একটা ব্যাপারে, সো আমরা এখানে একমত থাকব। আমরা পলিটিক্যাল পার্টিরা যদি নিজেরা একমত হতে পারি, যেটা 5ই আগস্টের পরে সুযোগ এসেছিল, যে ডক্টর ইউনূস বা যে কেউ ডেকে বলতেন যে এখন থেকে আমরা আমাদের সমস্ত আলাপ নিজেরা করব, নিজেরা ডিসিশন নিব, নিজেরা দেশ চালাবো, কাউকে লাগবে না। ব্যাপারটা মোটেও তা হয়নি। 5ই আগস্টের পরে 5, 6, 7, 8 দেশে অনেক পুলিশ হত্যা হয়েছে, অনেক সাধারণ মানুষের হত্যা হয়েছে। হ্যাঁ, যে স্কেলে হওয়ার কথা ছিল, আশঙ্কা ছিল, সেই স্কেলে হয়নি, এটা সত্য, কিন্তু হয়েছে। দেন ডক্টর ইউনূস আসার পরে প্রাথমিকভাবে উনি সবাইকে ডাকলেন, তারপর ভাগ করা শুরু করলেন। এরা স্বৈরাচার, এরা স্বৈরাচারের দোসর, এরা স্বৈরাচারের কাছের দোসর, এরা স্বৈরাচারের দূরের দোসর। দেশটাকে সম্পূর্ণ 2 ভাগ করে উনি একটা ভাগ নিয়ে থাকলেন এবং কিছুদিন পরে দেখা গেল ওনার ভাগটার মধ্যেও ভাগ হয়ে গেল। জামাত এক কথা বলে, বিএনপি আরেক কথা বলে, এনসিপি এক কথা বলে, বিএনপি আরেক কথা বলে। তার মানে ইউনিটি, ঐক্যটা হলো না, যেটার ইম্প্যাক্ট পড়লো জুলাই সনদে। যেই জুলাই সনদ মোরাললেস আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিতাম, কিন্তু আমাদেরকে ডাকাই হলো না। যেই জুলাই সনদেরকে আপনি ঐক্যমত কমিশন করলেন, 30টি নিবন্ধিত দলকে ডাকলেন না। তো পৃথিবীর কোন দেশে, কোন সংস্কার, কোন কমিশন 50%-এর বেশি মানুষের প্রতিনিধিকে বাদ দিয়ে সফল হয়েছে? কখনো হবে না। সেম ফর ইলেকশন কমিশন, আমাদেরকে ডাকা হলো না। তো
তো এই বিভাজনটা দেশের জন্য দীর্ঘস্থায়ী ক্ষতিকারক একটা এলিমেন্ট হয়ে গেল। বাংলাদেশে কোন সরকার আসবে, বাংলাদেশে কে দেশ চালাবে, এটা বাংলাদেশের মানুষের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়। পৃথিবীর কোনো দেশের এখানে নাক গলানোর কোনো লফুল অধিকার নাই। এটা আমাদের সোভারিন রাষ্ট্রের নিজস্ব চেতনা। কিন্তু বাংলাদেশে যদি জঙ্গিবাদ রাইজ করে, বাংলাদেশে যদি আল্ট্রা টেররিজম রাইট করে, যদি 10 টাকার অস্ত্র পাওয়া যায়, তখন গ্লোবাল কমিউনিটি এখানে নাক গলাবে। আমেরিকা আফগানিস্তানে নাক গলিয়েছে, আমেরিকা ইরাকে নাক গলিয়েছে, আমেরিকা পাকিস্তানে ড্রোন মেরেছে অসংখ্যবার। পাকিস্তান তার ইয়াঙ্গার ব্রাদার, পাকিস্তানকে বলা হতো ইয়াঙ্গার ব্রাদার অফ আমেরিকা, এবং 71 সালেও পাকিস্তানের কারণেই আমেরিকা বাংলাদেশকে সাপোর্ট করেনি, পাকিস্তানের প্রতি তার ফ্রেন্ডশিপের কারণে। কিন্তু তারা কিন্তু পাকিস্তানে অনেক ড্রোন অ্যাটাক করে অনেক টেররিস্টকে মেরেছে। সো আমাদের যারা দেশ নিয়ে চিন্তা করছে তাদের লক্ষ্য হবে কোনো অবস্থায় যেন দেশটা এই পর্যায়ে না যায় যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে নেগেটিভ কনসার্ন যেন তৈরি না হয়। জাতীয় পার্টি নিয়ে আরেকটি প্রশ্ন করে আমরা সাম্প্রতিক রাজনীতিতে ফিরতে চাই। জাতীয় পার্টি এত ডায়নামিক দল কেন? এই কারণে বলছি, এত ভাঙন, মানে আমরা কখনো কখনো বুঝতেই পারি না যে আসলে কোনটা আসল জাতীয় পার্টি। এরশাদ সাহেব একজন, এরশাদ সাহেব থাকা অবস্থায়ও জাতীয় পার্টি ভেঙেছে। আপনারা তো যা করলেন নিজেরা, এত ডায়নামিক কেন জাতীয় পার্টি? যে এটা একটু বিব্রতকর, আমি নিজেও এটা নিয়ে বিব্রত বোধ করি। দেন আমি চিন্তা করি যে কেন এটা হয়। আসলে একটা কথা স্বীকার করতে হবে, ঠিক 91-এর পরে জাতীয় পার্টি কখনোই 30% 35% ভোট পায়নি যে নিজেরাই ক্ষমতায় যাবে। 91 সালে জাতীয় পার্টি 11% 12% ভোট পেয়েছিল 91 সালে, 96-তে 17% পেয়েছিল, এরপরে 2001-এ গিয়ে আবার 11% পেয়েছে, 2008-এ গিয়ে জোটের কারণে আবার 8 বা 9% পেয়েছে। নাও দ্য ইস্যু ইজ, জাতীয় পার্টি একটা পর্যায় পর্যন্ত ছিল, জাতীয় পার্টি যেদিকে যাবে সরকার সেদিকে গঠন হবে। 96 সালে আওয়ামী লীগ আমাদেরকে এমপিদেরকে নিয়েই অ্যালায়েন্স গভর্নমেন্ট করেছিল। 2001-এ আওয়ামী লীগ প্রচুর ভোট পেয়েছিল, এককভাবে হায়েস্ট ভোট পেয়েছিল। যদি জাতীয় পার্টি 2001-এ আওয়ামী লীগের সাথে থাকতো তাহলে সরকারটা আওয়ামী লীগেরই হতো। 2008-এ সেজন্য জাতীয় পার্টি আওয়ামী লীগ একসাথে ভোট করলো, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে। এবং আওয়ামী লীগ ওটা বুঝেছে বলেই বোধহয় আর জাতীয় পার্টিকে ছাড়ে। হ্যাঁ, সেটাও কিছুটা সত্য, জোর করে হলেও রেখেছে। এখনও যেটা দেখছি, যেটা পত্রিকার রিপোর্ট আমি শিওরলি বলতে পারবো না, বিকজ অনেকদিন সুষ্ঠু ভোট না হওয়ার কারণে ভোটিং ট্রেন্ডস বলা খুব কঠিন। আজকে যেটা দেখলাম যে জামাতের ভোট হলো 26% আর বিএনপির ভোট হচ্ছে 30%। হ্যাঁ, তাহলে ওই যে জাতীয় আমেরিকান জরিপ জাতীয় পার্টির যে ভোট ব্যাংক আছে এটা যেদিকে যাবে জামাত বিএনপির মধ্যে সেই কিন্তু সরকার গঠন করবে, মানে এরকম একটি আছে। সেই কারণে জাতীয় পার্টি যখনই স্বাধীন রাজনীতি করতে গেছে জাতীয় পার্টিকে ভেঙে ফেলা হয়েছে। এটা আজকে থেকে শুরু হয়নি। এরশাদ স্যার 91 থেকে 96 জেলে ছিলেন, 96 সালে উনি জেল থেকে বের হলেন, 97-98 সালে উনি তীব্র সরকার বিরোধী বক্তব্য রাখলেন, বিএনপির সাথে পরে স্টেজে উঠলেন, ওনাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ওই সময় 2000 সালে, এবং তখন দলটাকে ভেঙে 14 জন এমপি সহ নতুন একটি জাতীয় পার্টি করা হয় 96 থেকে 97 থেকে 2001। কেন ভাঙা হলো? কারণ জাতীয় পার্টি তখনকার সরকারের বিরুদ্ধে চলে গেল। আবার গ্রেনেড মামলা, 21শে আগস্ট বিভিন্ন পরে 2001 থেকে 2006 জাতীয় পার্টি যখন শক্ত ভূমিকা রাখলো, 4 বা 5 সালের দিকে নাজিবুর রহমান মঞ্জুকে দিয়ে বারডেমে আটকে রেখে জাতীয় পার্টি ভেঙে জাতীয় পার্টির একটা অংশকে বিএনপিতে নিয়ে যাওয়া হলো। নাজিবুর রহমানের সেই অংশ এখনও বিএনপির সাথে আছে। কেন ভাঙা হলো? কারণ তখন অলরেডি জাতীয় পার্টি তখনকার সরকার বিরোধী কথা বলা শুরু করেছে এবং মহাজোট গঠনের দিকে আছে, মহাজোট গঠিত করে ফেলেছে। একইভাবে যখন 14 সালে জাতীয় পার্টি এক অংশ ভোটে গেল, তখন কাজী জাফররা ভোট না যাওয়ার জন্য আরেক অংশ ছুটে গেল। সাম্প্রতিক যেটা হয়েছে ভাঙন, এটাও সুস্পষ্ট বর্তমান সরকারের ইঙ্গিত ছিল যে আপনারা জিএম কাদেরকে বাদ দিয়ে আসেন, আপনাদের মামলা প্রত্যাহার হবে, আপনাদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। ঠিক এরকম কথাবার্তা বলে কিছু আমাদের সিনিয়র লিডারকে আমি বলবো তারা কিছুটা ইমোশনাল হয়ে গেছেন, পার্সোনাল দ্বন্দ্বও ছিল অনেকের সাথে, তারা এই জাতীয় পার্টি ভাঙার একটা প্রয়াস করেছেন। তবে জাতীয় পার্টির যে ভোট ব্যাংক তৃণমূল, এটা মূলধারার সাথে ছিল, আছে, থাকবে। হ্যাঁ, সবাই একসাথে হতে পারলে ডেফিনেটলি একটা অসাধারণ জাতীয় পার্টি হয়তো বা হতো। তবে আসলে সব দলই তো ভেঙেছে। পেছন থেকে কারা খেলে এই যে ভাঙা করার খেলাটা? সবসময় সরকার খেলে? মোস্ট অফ দ্য কেসে আমরা দেখি সরকারই খেলে, কারণ আমরা যখন সরকারের বিরুদ্ধে যাই তখনই ভাঙনটা হয়। বিএনপিও ভেঙেছে, বিএনপি নাজমুল হুদাকে নিয়ে ভেঙেছিল। বিএনপি তো লাস্টে
ওই 18 সালের ভোটেও অনেকে অংশগ্রহণ করেছিল, 24 সালের ভোটেও তো শমশের মমিন এবং তৈয়ব রহমান খন্দকার ওরা বিএনপি ভেঙেই তো গিয়েছে। কিন্তু জাতীয় পার্টির উপর যেভাবে প্রভাব পড়ে বিএনপির উপর ওইভাবে পড়ে না, প্রভাব বিএনপি পড়েনি। বড় দল সে কারণে পড়ে না। আওয়ামী লীগ তো ভেঙেছি, বাকশাল হয়েছিল, মিজান চৌধুরী ভেঙে আমাদের কাছে আসলো। রাজ্জাক সাহেব বাকশাল নিয়ে 96 পর্যন্ত বাকশালই করেছে, 96তে উনি কিন্তু বাকশাল শেষ করে, এটাই ইম্পর্টেন্ট। 91 সালে আওয়ামী লীগের হারার অন্যতম কারণ হচ্ছে তখনও বাকশাল ছিল। তো রাজ্জাক সাহেবের কাছতে ওই সময় অনেক ভোট কেটে ফেলেছিল 91 সালে। 96তে যে কারণে রাজ্জাক সাহেব আওয়ামী লীগের সাথে যোগ দিল এবং তখন আওয়ামী লীগ স্ট্রেনদেন হলো। সুরঞ্জিত সেনগুপ্ত মনে হয় 96 যোগ দেয়, তার আগে যোগ দেয় না। তো ভাঙন সব দলই হয়েছে, আমি অস্বীকার করবো না জাতীয় পার্টিতে বেশি হয়েছে, কিন্তু তারপরও জাতীয় পার্টির মূলধারা টিকে আছে, তৃণমূল টিকে আছে, জিএম কাদেরের নেতৃত্বে আমরা একতাবদ্ধ আছি এবং ভবিষ্যতে একটা সুন্দর দল, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা, তফসিল হয়তো ঘোষণা হয়েই যাবে। কেউ বলছে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না, জাতীয় পার্টি আবার ইলেকশন করার জন্য 300 সিট নিয়ে প্ল্যান করছে। রংপুরে অলরেডি আপনারা কার্যক্রম শুরু করে দিয়েছেন। শেষ পর্যন্ত কি হবে? জাতীয় পার্টি কি ইলেকশন করতে পারবে? আপনারা কি সেইভাবে আপনারা আগাচ্ছেন? দেখুন, জাতীয় পার্টিকে ইলেকশন করতে না দেওয়ার কথাটা অনেকে বলছে। নিবন্ধন বাতিলের যে গ্রাউন্ডসগুলো আছে, যে কারণে একটা দলের নিবন্ধন বাতিল হয়, তার কোনো একটা অভিযোগও জাতীয় পার্টির বিরুদ্ধে নাই। সত্য মিথ্যা পরের কথা। যদি অভিযোগই না থাকে, আপনি তাকে নির্বাচন থেকে বাদ দিবেন কিভাবে? এখনও নিবন্ধিত দল জাতীয় পার্টি, এখনও লাঙ্গল জিএম কাদেরের নেতৃত্বে আছে। সেক্ষেত্রে আমরা ভোটে যেতে আমি মনে করি আইনগতভাবে কেউ আমাদের বাধা দিতে পারবে না। তবে আমাদেরকে নির্বাচন কমিশন ডাকলো না, 46টা দলকে ডাকলো, 56টি দলের মধ্যে 46টা দলকে ডাকলো। জাতীয় পার্টি, যেটা বাংলাদেশের 3rd, 2nd বা 4th লার্জেস্ট দল আনডিসপুটেডলি, তাকে ডাকলো না। জাতীয় পার্টির থেকে দুর্বল 40টা দলকে ডাকলো। যারা কোনোদিন সংসদে যায়নি তাদেরকে ডেকেছে, যারা কোনোদিন সংসদ ভোট করেনি তাদেরকে ডেকেছে, আর যারা সকল সংসদে ছিল, 9টা সংসদে ছিল, তাদেরকে ডাকেনি। তাহলে নির্বাচন কমিশন এখানে একটা বৈষম্যমূলক আচরণ করলো। এটি নিয়ে আমরা পর্যালোচনা করছি। পাশাপাশি আমরা মাঠ পর্যায়ে যখন প্রোগ্রাম করতে যাচ্ছি, আমি নিজেও যখন প্রোগ্রাম করতে গিয়েছি, আমি তীব্র বাধার সম্মুখীন হয়েছি। তো তাতে আমার মনে হচ্ছে প্রশাসন তো একটি সাজানো ছকে আছে, একটি পাতানো ইলেকশনের সম্ভাবনা আছে, একটি রিগড ইলেকশনের সম্ভাবনা আছে, একটা অপ্রত্যাশিত ফলাফল নির্বাচনে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা গভীরভাবে চিন্তা করছি, আমরা আমাদের প্রার্থী, আমাদের সমর্থকদের হাত পা বেঁধে পুকুরে ফেলে দেব, নাকি আমরা রিয়েলি ফাইট করার মতো একটা পরিবেশ থাকবে। লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে, সুষ্ঠু নির্বাচনের যদি আমরা গ্যারান্টি আশ্বাস পাই, জাতীয় পার্টি ভোটে যেতে আগ্রহী। বর্তমান নির্বাচন কমিশন বলছে যে স্মরণকালের সবচেয়ে ভালো ভোট হবে, ফেয়ার ইলেকশন হবে, ইনক্লুসিভ ইলেকশন হবে, কিন্তু সেই সময় আপনি মন্তব্য করছেন ইতিহাসের নিকৃষ্ট ভোট হওয়ারও সম্ভাবনা রয়েছে। কোন পয়েন্টে? মাননীয় চিফ অ্যাডভাইজার ইউনূস স্যারও বলেছিলেন ফ্যাবুলাস ইলেকশন হবে, আপনারা ভোটে যাবেন, নিজের উপর নিজে দেবেন, কিসের পুলিশ, কিসের আর্মি, এগুলো ইউটোপিয়াজম। বাংলাদেশের ভোট হচ্ছে নিষ্ঠুর বাস্তবতার খেলা, এটা ভারসাম্যর খেলা। আমরা স্বীকার করি না করি, আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোটটি কিন্তু আপনি ইনক্লুসিভ বলতে পারবেন না। সো ইনক্লুসিভ শব্দটা ইলেকশন কমিশন আমার মনে হয় ব্যবহার করেনি, করলেও রংলি করছে। আওয়ামী লীগ বাদ মানে ইনক্লুসিভ ভোট হলো না এক অর্থে। 2, ইনক্লুসিভ ভোট না হলে সেখানে কি হবে? আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। 3, তারা ভোট কেন্দ্রে না গেলে বিএনপির ভোটাররাও ভাবতে পারে যে আওয়ামী লীগ যায়নি, আমাদের প্রার্থী জিতে যাবে, আমরা কেন যাব? এটা আওয়ামী লীগের আমলে হয়েছে। 4, ভোটকাস্টিং যখন কম হবে তখন জোর করে স্টাফিং করা হবে, শিট চেঞ্জ করা হবে, প্রিজাইডিংকে প্রেশারাইজ করা হবে। যে কোনো মূল্যে একটা ভজঘটের ইলেকশন অসংখ্য সেন্টারে হয়ে যেতে পারে এবং সেটি কোনো ক্ষেত্রে 14 সালের থেকেও খারাপ হতে পারে। 14 সালের থেকে খারাপ ইলেকশন হওয়া খুব কঠিন, কিন্তু হতে পারে। তো আমি সেদিক থেকে বলেছি এটা কখনোই ভালো ভোট হওয়ার সম্ভাবনা নাই। এটি আমার সাথে মান্না ভাইও একমত হয়েছে যে সর্বশ্রেষ্ঠ ভোট হবে না, একটা মোটামুটি ভালো ভোট হতে পারে। তো নির্বাচন কমিশন যেটা বলছে এটা বাস্তবসম্মত না। সুষ্ঠু ভোট বা সর্বোচ্চ ভালো ভোট অথবা একটা ইতিহাসের অন্যতম ভালো ভোট হওয়ার সম্ভাবনা আমি দেখি না, যেহেতু মাঠের ভারসাম্য নাই। মাঠে কিন্তু পুলিশ বা আর্মি ভারসাম্য রাখে না, মাঠে ভারসাম্য রাখে বড় দুটি দল, সেই মধ্যে আওয়ামী লীগ, বিএনপি বা দুটি জোট। যেহেতু একটি বড় দল যদি ভোটে না থাকে, পেন্ডুলামটা এলোমেলো হয়ে যাবে, ভোটের ভারসাম্যহীন হয়ে যাবে এবং ভোটটা তখন আন্ডার ডিকটেশন হবে। এই আন্ডার ডিকটেশনে গিয়ে অসংখ্য রেকর্ডেড ইররেগুলারিটিস থেকে যাবে।
দেখা যাবে, ডকুমেন্ট থেকে যাবে, এভিডেন্স থেকে যাবে, এবং সেটা নিয়ে কিন্তু ওই সরকারটা একটু দুর্বল হবে, একটু দুর্বল ম্যান্ডেট হবে। সেই দুর্বল ম্যান্ডেটের সরকার দেশ চালাতে গিয়ে কিছুটা হোঁচট খাবে, তার বিরুদ্ধে আন্দোলন হবে, সে আন্দোলন দমন করতে একসময় সে পুলিশকে নির্দেশ দিবে, পুলিশ যদি তার নির্দেশ শুনে গুলি করে, টর্চার করে, তাহলে সরকার কিছুদিন টিকে যাবে, আর যদি পুলিশ নির্দেশ ভায়োলেট করে তাহলে সরকার পতন হবে। এটা একটা সার্কেলের মতো। সো যে ফ্যাসিজমের কথা আমরা বলছি, এই ফ্যাসিজমের সূত্রপাতই কিন্তু হয় একতরফা ইলেকশন দিয়ে। 14 সালের ইলেকশনটা বাংলাদেশে না হলে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হতো না। সামনের একতরফা ভোটে যেন কেউ ফ্যাসিবাদ না হয়, এটাই তো আমরা চাবো। রাজনীতিতে আরেকটি কথা বলা হয় যে আমরা আসলে সামনে যা দেখি পর্দার অন্তরালে ভিন্ন রাজনীতি কাজ করে। জাতীয় পার্টি যদি ইলেকশনে আসেই, ওই অন্তরালে কি আপনারা ভিন্ন কোনো জোট, কোনো প্ল্যান, পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখুন, জাতীয় পার্টি জোটের, দেখুন 2001 সালের ভোটে একটা নতুন মডেল দাঁড়ালো, যেখানে দাঁড়িপাল্লা সেখানে ধানের শীষ নাই, যেখানে ধানের শীষ সেখানে দাঁড়িপাল্লা নাই। ইট ওয়ার্ক লাইক ম্যাজিক। আওয়ামী লীগ এককভাবে সবচেয়ে বেশি ভোট পেয়েও 58টা সিট পেয়েছে, আর ওই জোট পেয়েছিল 200-200-র উপরে সিট। সেই ক্ষেত্রে জোটের তো অবশ্যই আবশ্যিকতা আছে। জাতীয় পার্টির অসংখ্য আসন আছে যেখানে কোনো একটি দলের সাথে জোট করলে আমাদের এমপি প্রার্থীরা জিতবে। আবার আমাদের অসংখ্য আসনের ভোট আছে যেখানে আমাদের এই ভোটগুলো অন্য কোনো দলের সাথে যোগ হলে তারা জয়লাভ করবে। তো সেক্ষেত্রে তো যে কোনো দলের সাথে জোট হতে পারে, এটা অমূলক না। আপনার তো নির্বাচনী আসন গাইবান্ধা 1, 29 গাইবান্ধা 1, সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ। এই আসনে আপনি এমপি ছিলেন, কিন্তু 24-এর আমি তুমি ডামি যে নির্বাচন বলি, আমি আর ডামি, সেই নির্বাচনে আপনি পরাজিত হয়েছেন। এটা কি মানে আওয়ামী লীগের কারণে আপনার পরাজয়, নাকি আপনার জনসম্পৃক্ততা কমে যাওয়াই আপনার পরাজয়ের কারণ ছিল? দেখুন, অনেকগুলো কারণেই পরাজয় হয়েছে। একটা হচ্ছে আমার অপোনেন্ট যিনি ছিলেন তিনি ফিল্দি রিচ ছিলেন, তিনি প্রচুর টাকা খরচ করেছিলেন, এবং তার মা আমার সাথে ভোট করে হেরেছিল, যে কারণে সে সিম্পাথিও কাজ করেছে যে একবার হেরেছে, একবার তাকে ট্রাই করা যেতে পারে। আওয়ামী লীগও আমাদের সাথে কিছুটা বিট্রে করেছে, আমাদেরকে বলেছে ভোটে যেতে, নৌকা উইড্রো করেছে, কিন্তু আবার তাদের প্রার্থী রেখে দিয়েছে। আরেকটা হচ্ছে, হ্যাঁ, আমি এটা অস্বীকার করব না, এবং আমার ভোটারদের সামনেই বলবো, অকপটে স্বীকার করবো, আমি প্রচুর এনজিওর সাথে কাজ করতাম এমপি থাকা অবস্থায়, সোশ্যাল ইস্যু নিয়ে, নিঃস্বার্থভাবে, ভলান্টারি। প্রচুর বিদেশে যেতাম তাদের প্রোগ্রামে, প্রচুর সংসদ করতাম, রেগুলার সংসদ করতাম, এবং প্রতিদিনই কোনো না কোনো বক্তব্য দিতাম, প্রচুর টক শো করতাম। এই কারণে হতে পারে আমার এলাকায় হয়তোবা আমার সংযোগ কমে গিয়েছিল, এলাকার মানুষ আমাকে আরেকটু হয়তোবা চেয়েছিল, পাইনি, সেই দুঃখবোধটা তাদের আছে। তবে আমি আমার এলাকায় 1200 কোটি টাকা দিয়ে একটা ব্রিজ করে দিয়েছি, 800 কোটি টাকার নদীর বাঁধ করে দিয়েছি হরিপুর ইউনিয়ন, কাপাসিয়া ইউনিয়নে। তো সেটার জন্য মানুষ আমাকে মনে রাখবে, এটা আমার বিশ্বাস। তবে ভোটে হেরে যাওয়ার পর আমার নেতাকর্মীরা অনেকে কেঁদেছে, এবং যারা আমাকে ভোট দেয়নি তারাও ভোটে হেরে যাওয়ার 2-3 দিন পরেই বলেছে যে আমরা মনে হয় ভুল করেছি, ওনাকেই দিলে মনে হয় ভালো হতো। তো এটা আমার একটা বড় পাওয়া। কারণ ভবিষ্যতে কী হবে এটা ইউটিসি। আগামী নির্বাচনে যদি আপনি ওই একই আসনে ভোট করেন, কি কি সংশোধনী আনবেন, যে আগে যেটা আপনি পারেননি, বা এখন আপনার ভেতরে যে অনুশোচনা কাজ করছে সেখান থেকে ফিরে কি এমন করবেন যে আপনার সেই লোকজন আবার আপনাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবে? দেখুন, আমি আমার 5 বছর বা 6 বছরের সময়ে সুশাসন নিশ্চিত করতে পেরেছিলাম। কোনো নিরীহ মানুষ, 3 জন নিরীহ মানুষ অ্যারেস্ট হয়েছিল পলিটিক্যালি, এর বাইরে হয়নি। আমি এটা খুব শক্ত হাতে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে করেছিলাম। খুবই দরিদ্রপ্রবণ এলাকা, বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম এলাকা হচ্ছে সুন্দরগঞ্জ প্র্যাকটিক্যালি, সেখানে অসংখ্য কাজ করার আছে। সেক্ষেত্রে এমপিদেরকে যদি বেশি বরাদ্দ দেওয়া হয়, এমপিরা সে কাজ করতে পারবে। যে সীমিত বরাদ্দ দেওয়া হয়, এটা দিয়ে এরকম একটি আসনের উন্নয়ন ব্যাপক হারে করা সম্ভব না। মানুষের সাথে সংযোগ বাড়াবো অবশ্যই, আর মানুষকে এটাও বোঝানোর চেষ্টা করব যে একজন সংসদ সদস্যের মূল কাজ কিন্তু সংসদ এবং আইন বানানো। যদি আইন না বানিয়ে সংসদ স্থানীয় সরকারের মতো লোকালি পড়ে থেকে লোকাল কাজ করে, ওটা আসলে সংসদের শপথবদ্ধ দায়িত্ব না। তবে এলাকার জনগণ যেভাবে চাবে সেভাবেই তাদের পাশে থাকবো, তাদের কাছে শুনবো তারা কি চায়, কিভাবে তারা আমাদেরকে চায়, কিভাবে আমাকে চায়। সেই কমিটমেন্টের ভিত্তিতেই তারা ভোট দিলে সেই কমিটমেন্ট আমাকে রাখতে হবে। একদম শেষ প্রশ্ন করতে চাই, দল নিষিদ্ধের রাজনীতি আপনি পছন্দ করেন কিনা? একসময় বাংলাদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শেষ পর্যন্ত এটা কি কোনো সাকসেসফুল প্রজেক্ট হয় কিনা? মুসলিম লীগ পাকিস্তান স্বাধীন করেছিল কমপ্লিটলি জিন্নাহ সাহেবের নেতৃত্বে, টোটালি, এবং বাংলাদেশের মানুষ কিন্তু হোল হার্টেডলি মুসলিম লীগকে সাথে নিয়ে পাকিস্তান করেছে। পাকিস্তান সৃষ্টির জন্য পাকিস্তানে যত ভোট পেয়েছে, বাংলাদেশে পাকিস্তান বেশি ভোট পেয়েছিল সেই সময়। এরপরে দেখা গেল অভিজাততন্ত্র দিয়ে মুসলিম লীগ শুরু করলো,
বাংলাদেশে আওয়ামী মুসলিম লীগ তৈরি হলো, মুসলিম লীগ দুটো ভোটের পরে হারিয়ে গেল টোটালি। দেশ স্বাধীন করা, সৃষ্টি করা দল হারিয়ে গেছে। তো ওটা হচ্ছে ভোটের মাধ্যমে হারিয়ে যাওয়া। যেমন বর্তমান সরকারের আসার পরে 3 মাসের মধ্যে যদি ভোট দিত, আওয়ামী লীগ কিন্তু ভোটে হয়তো বা হারিয়ে যেত। জামাতকে ব্যান করা হয়েছিল আন্দোলনের সময়, জিএম কাদের বলেছিলেন এটা ঠিক হয়নি, এক্সিকিউটিভ অর্ডারে কাউকে ব্যান করা যাবে না। সেই জামাত তো এক সময় ছিল 3% দল, 5% দল, 11% দল, এখন তো কেউ কেউ বলে 27% দল। তো ব্যান করে তো আপনি তাকে অনেক বড় করে ফেললেন। আর সেখানে আওয়ামী লীগ 71-এর অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা একটা দল, 6 দফার দল, 47 বা 50 থেকে শুরু করে 71 পর্যন্ত তাদের একটা সুদীর্ঘ পদচারণা। এই দলটিকে ব্যান করে নিশ্চিহ্ন করা যাবে না। যত ব্যান করা হবে এই দলটি আস্তে আস্তে একতাবদ্ধ হবে। সো বেটার হচ্ছে একটা কম্প্রোমাইজ ফর্মুলার মাধ্যমে সীমিত পরিসরে কিভাবে রাজনীতিটাকে গুছানো যায় সেদিকে লিডারশিপ কাউকে দেখাতে হতো। সেই লিডারশিপটা কেউ দেখালেন না। এটাই বাংলাদেশের দুঃখজনক যে বিভাজন রেখাটা স্পষ্ট হয়ে গেল। 71 সালের পরে গোলাম আজম সাহেব পালিয়ে গিয়েছিলেন, সত্য ঘটনা। মুজাহিদ সাহেব পালিয়ে পাকিস্তানে গিয়েছিলেন। তারা কিন্তু 78 সালে আবার ফিরে এসেছেন বাংলাদেশে। তো তারা যদি ফিরে আসতে পারেন, একসময় আওয়ামী লীগ ফিরে আসবে, এটা ন্যাচারাল প্রক্রিয়া। আর যেই সরকার বাংলাদেশে হবে সে কখনোই বাংলাদেশের মানুষকে হ্যাপি করতে পারবে না। এটা সিঙ্গাপুর না, মালয়েশিয়া না, এবং আমাদের কোনো লি কুয়াং ইউ নাই, অথবা আমাদের কোনো আনোয়ার ইব্রাহিম নাই মালয়েশিয়ার মতো, যিনি ম্যাজিক কাঠি দিয়ে দেশটাকে এমনভাবে করে দেবেন যে মানুষ অন্য সবাইকে ভুলে যাবে, অন্য দলকে ভুলে যাবে, রাজনীতি ভুলে যাবে। সেটা হবে না। এদেশে মানুষ রাজনীতি করবে, সমালোচনা করবে, এবং রাজনীতির ক্ষেত্রে নতুন দলগুলোকে দেখবে। সেখানে অটোমেটিক দেখা যাবে একসময় আওয়ামী লীগের একটা ক্ষেত্র তৈরি হবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। আগামী বৃহস্পতিবার রাত 11:35 অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।